29 নভেম্বর মঙ্গলবার রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছে এডিএসপিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। ফুলবাড়িয়া ঘটনায় 3 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন, বহাল আছে 144 ধারা। সিলেটে খাদিজা হত্যা চেষ্টায় বদরুলের বিচার শুরু, 5 ডিসেম্বর সাক্ষ্য গ্রহণ। অতিরিক্ত চাপে বিকল রাজস্ব বোর্ডের সার্ভার, ভোগান্তিতে করদাতারা। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পুলিশের সঙ্গে শিক্ষক শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনাস্থল পরিদর্শন করেছেন শিক্ষা মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি। এ সময় তদন্ত দল প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেন। আগামী 3 দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা জানায় তারা। এই ঘটনায় আজও 144 ধারা বহাল রয়েছে, অব্যাহত আছে পুলিশ ও র্যাবের টহল। সংঘর্ষের ঘটনায় অজ্ঞাত 500 থেকে 600 জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। নিহত সফর আলীর স্বজনেরা বাদী হয়ে আরেকটি অপমৃত্যু মামলা করেছেন। এখন পর্যন্ত আটক হয়েছে 4 জন। ঘটনা তদন্তে শিক্ষা মন্ত্রণালয়, জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে 3টি তদন্ত কমিটি করা হয়েছে। ফুলবাড়িয়া কলেজ সরকারি করার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে রোববার সংঘর্ষ হয় পুলিশের। এতে 1 শিক্ষক সহ নিহত হন 2 জন। ময়মনসিংহের ফুলবাড়িয়া পুলিশের সঙ্গে শিক্ষক শিক্ষার্থীদের সংঘর্ষের বিষয়ে কথা বলতে আমাদের সাথে আছেন ময়মনসিংহের 6 আসনের সংসদ সদস্য মোহাম্মদ মুসলিম উদ্দিন এবং ময়মনসিংহ পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম। জনাব মোহাম্মদ মুসলিম উদ্দিন, অভিযোগ যারা আন্দোলনকারী তারা অভিযোগ করছেন আপনার এবং আপনার ছেলের নির্দেশে বিভিন্ন সময় ভাঙচুরের ঘটনা ঘটিয়ে আন্দোলনকারীদের উপর দায় চাপিয়ে পুলিশকে উস্কানি দেওয়া হয়েছে এবং এর ফলে মারা গেছেন একজন শিক্ষক, মারা গেছেন একজন সাধারণ লোক। আপনি কি এই অভিযোগ অস্বীকার করেন জনাব মোহাম্মদ মুসলিম উদ্দিন? জি, আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। পুরোপুরি অস্বীকার করি। আপনার এটা আমাকে শুধু হেয় প্রতিপন্ন করার জন্য এটা বলা হয়েছে। ওখানে যে 3টা তদন্ত কমিটির কথা আপনি এখন বললেন, তদন্ত কমিটির মাধ্যমে সবকিছু আসবে। তবে ম্যান মেড টেল এ লাই, বাট ডকুমেন্ট অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ। সিসি ক্যামেরা ছিল ওখানে, সেই সিসি ক্যামেরাগুলি ফুটেজগুলি দেখলে বেরোয় আসবে এটা যারা দুষ্কৃতকারী, যারা আন্দোলনকারী তারা এটা ঘটিয়েছে এবং সেটা সিসি ক্যামেরাতে ধরানো আছে আমার বিরুদ্ধে। অ্যাডভোকেট মুসলিম উদ্দিন, পুলিশ ওই দিন যেরকম মারমুখী অবস্থান নিল এবং যে নির্দয়ভাবে লাঠিপেটা করলো সেখানকার শিক্ষককে, সেটা কি খুব স্বাভাবিক মনে হয়েছে? একটি কলেজ, সেটি সরকারি হবে কি হবে না, সেটি নিয়ে কি এত বড় একটি ঘটনা ঘটা উচিত ছিল? পুলিশ শটগানের গুলিও সেখানে করেছে। গত মাসে 16 তারিখ থেকে তারা আন্দোলন শুরু করেছে, এখন পর্যন্ত আন্দোলন তাদের চলছে, প্রতিদিনই ভাঙচুর চলছে। এর ওই ঘটনার 3 দিন না 4 দিন আগে আপনার সাব রেজিস্ট্রার অফিস ভাঙচুর করছে, মাধ্যমিক শিক্ষা অফিসার ভাঙচুর করছে। আমার জানা মতে আমি পরবর্তীকালে যেটা জানতে পেরেছি যে ওই দিন যেদিনের ঘটনা, যেদিন 2 জন মারা গেল, যেদিনের ঘটনা, সেই দিন আপনার ওদের প্রস্তুতি ছিল এই যে উপজেলা পরিষদে ভাঙচুর করবে, যার পরিপ্রেক্ষিতে পুলিশ আমার জানা মতে পুলিশ ওই ক্যাম্পাসের ভিতরে ঢুকে নাই, পুলিশ ছিল রাস্তায়। ক্যাম্পাসে ঢোকার কোনো উপায়ও ছিল না, তার কারণটা হলো যে গেট ভিতর দিক থেকে বন্ধ ছিল, অতএব পুলিশ ভিতরে ঢুকতে পারে নাই। আচ্ছা, আর ওই আন্দোলনকারীরা ওই দিন তারপর একসঙ্গে বেরিয়ে আসছে, যখন তারা প্রসিড করছে উপজেলা পরিষদের এইদিকে রাস্তা দিয়ে আসছে, তখন বাধা দিয়েছে পুলিশ, পুলিশের উপরে ইট পাটকেল নিক্ষেপ করছে। এটা আমি কিন্তু শুধু শুনছি তাই না, এটা কিন্তু পত্র পত্রিকায় আসছে যে পুলিশের উপরে রীতিমতো ইট পাটকেল নিক্ষেপ করছে, যার পরিপ্রেক্ষিতে পুলিশ লাঠি চাষ করছে এবং ছত্রভঙ্গ করছে, এটা আমি শুনছি। ঠিকই শুনেছেন, কিন্তু যে কলেজ শিক্ষক আবুল কালাম আজাদ মারা গেছেন, তিনি কিভাবে মারা গেছেন আপনি কি শুনেছেন জনাব মোহাম্মদ মুসলিম উদ্দিন? বলতেছি আমি এটা যেটা শুনেছি যে আন্দোলনকারীরা ভিতর থেকে যখন মিছিল নিয়ে বের হচ্ছে, তখন উনি আর বের হন নাই, উনি বাইরে আসার আগেই অজ্ঞান হয়ে পড়ে গেছেন। এবং তার পরবর্তীকালে জানতে পেরেছি যে তিনি পেশেন্ট ছিলেন, হার্টের পেশেন্ট ছিলেন। এবং আমি খোঁজ নিয়ে দেখছি যে কমিউনিটি বেসড ক্লিনিক, যেটা কমিউনিটি
বেস্ট ক্লিনিং কমিউনিটি জি। হসপিটাল, যেটা ময়মনসিংহে চরপাড়ার একটু পরে, সেই হসপিটালে, বেসরকারি হসপিটালে অ্যাডমিশন নিয়েছিল এবং সেই অ্যাডমিশন নেওয়ার পর ওখানে ট্রিটমেন্ট চলা অবস্থায় সে মারা গেছে। এবং সেখান থেকে যে ডিসচার্জ সার্টিফিকেট দিয়েছে, সেই ডিসচার্জ সার্টিফিকেটে উল্লেখ আছে যে কয়টার সময় ভর্তি হয়েছিল, এবং ডিসচার্জ সার্টিফিকেটে বলা আছে যে কার্ডিয়াক অ্যাটাকে সে মারা গিয়েছে। কাজেই এটা পুলিশ, এটা আমার মনে হয় এটা কনফার্ম হওয়া যাবে যদি ওই পোস্টমর্টম রিপোর্টটা হলে আরো কনফার্ম হওয়া যাবে। রাইট। পথচারী যিনি মারা গেছেন তিনি কিভাবে মারা গেছেন? পথচারী যিনি মারা গেছেন, তার সহোদর ভাই আমার কাছে রিং করেছিল ওই ঘটনার দিন। তার সহোদর ভাই রিং করেছিল, রিং করে সে পরিচয় দিল, বলল যে আমার ভাই মারা গেছে, তার লাশটা যেন পোস্টমর্টম না হয় এই ব্যবস্থা করে দেন। তা আমি পরে বললাম কিরকম ভাই? পরে বললো আমার সহোদর ভাই। তো যে কথা বলতেছিল, ওর নামটা বলে গেছি, ওকে আমি চিনিও, সে একজন মুক্তিযোদ্ধাও। তো সে বলল যে আমার ভাইটা বয়স্ক ছিল এবং সে হার্টের পেশেন্ট ছিল, সে রাস্তায় ভিড় দেখে অজ্ঞান হয়ে পড়ে গেছিল এবং ওখানে তার মৃত্যু হয়েছে। তার সহোদর ভাই। জি, জনাব মোসলেম উদ্দিন, আপনি আমাদের সঙ্গে থাকবেন। অ্যাপারেন্টলি ময়মনসিংহে এখন অনেকেরই হার্টের রোগটা একটু বেশি হয়ে দাঁড়িয়েছে। আমি এখন কথা বলতে চাইবো যে ময়মনসিংহের পুলিশ সুপার জনাব নুরুল ইসলামের কাছে। জনাব নুরুল ইসলাম, পুলিশকে গুলি করতে হলো কেন? সেখানে কি হচ্ছিল আসলে যে পুলিশকে গুলি করতে হয়েছে শিক্ষকদের উপরে, পুলিশকে নির্দয়ভাবে লাঠিপেটা করতে হয়েছে, কি হচ্ছিল আসলে সেখানে? জনাব সৈয়দ নুরুল ইসলাম। আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে যারা দেখছেন তাদের সকলকে ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আপনি যে প্রশ্নটা করেছেন আমি ডিরেক্টলি যে উত্তরটা দেই সেটা হলো যে 42 দিন ধরে ফুলবাড়ি কলেজ সরকারিকরণের দাবিতে আন্দোলন চলে আসছে। এই আন্দোলনের মাঝখানে অনেকগুলো কিন্তু ভাঙচুর হয়েছে, যেটা মাননীয় সংসদ সদস্য মহোদয় বলেছেন, এবং প্রতিদিনই যারা আন্দোলনকারীরা রাস্তায় বের হয়ে কিছু না কিছু ভাঙচুর করে তারা ব্যাক করে যায়। তো জনগণের জানমাল যখন ভাঙচুর হয়, অনিরাপদ হয়ে যায়, তখন সেগুলো পাহারা দেওয়ার জন্যই কিন্তু পুলিশ। আলটিমেটলি প্রতিদিনের মতো পুলিশ সেদিনও ইউএন অফিসের সামনে গ্যাদারিং করা ছিল। আন্দোলনকারীরা কলেজ থেকে বের হয়ে তারা প্রথমেই কিন্তু পুলিশকে অ্যাটাক করে এবং ইট পাটকেল নিয়ে পুলিশকে আঘাত করে। তো স্বাভাবিক কারণেই পুলিশ ডিসপার্স করে এবং প্রথম পর্যায়ে পুলিশ ধাওয়া দেয়। আর লাঠি তো পুলিশের হাতে থাকেই, লাঠি চার্জ হয়েছে বলে প্রথম পর্যায়ে আমাদের কাছে মনে হয়নি। তারপরে তারা সংঘবদ্ধ হয়ে কলেজের ভিতরে ইটের গাদা ছিল, কলেজের ভিতরে কনস্ট্রাকশন চলছিল, ইটের গাদা থেকে যখন ব্যাপক হারে ইট পাটকেল ছোড়া শুরু করে তখন পুলিশ এগিয়ে যায়, তাদেরকে আবারও ডিসপার্স করে এবং এক পর্যায়ে রাবার বুলেট ফায়ার করে। এখন আমি একটা কথা আপনাকে বলতে চাই যে নির্দয়ভাবে লাঠিচার্জ এবং নির্দয়ভাবে বুলেট ফায়ার করার কথা যে বললেন, আপনি কি একটা লক্ষ্য দেখাতে পারবেন যে যার গায়ের ভিতরে বুলেট বিদ্ধ হয়েছে, অর্থাৎ গুলি বিদ্ধ হয়েছে? আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি যে পুলিশ যে রাবার বুলেট গুলো ফায়ার করেছে সেগুলো সবই ফাঁকা বুলেট ছিল, কেবলমাত্র ডিসপাস করার জন্য এগুলো ব্যবহার করা হয়েছে। আর পুলিশকে যখন ব্যাপক হারে প্রায় 400 থেকে 500 ছাত্র যখন ব্যাপক হারে ইটপাটকেল নিয়ে পুলিশকে আক্রমণ করে, পুলিশ তখন আত্মরক্ষার্থে স্বাভাবিক কারণেই ডিসপাস করবে এবং রাবার বুলেট ফায়ার করবে, টিয়ার শেল ফায়ার করবে, এটাই স্বাভাবিক। এটা পুলিশ যে কাজটি করেছে জনাব সৈয়দ নুরুল ইসলাম, আপনি বলছিলেন যে 42 দিন ধরে সেই দিন সেখানে আন্দোলন চলছিল ফুলবাড়িয়া ডিগ্রি কলেজকে জাতীয়করণ করার জন্য, এবং সেই আন্দোলন এখনো চলছে। যেদিন এই গুলির ঘটনা বা আমরা যাকে নির্দয় লাঠিচার্জ বলছি বিভিন্ন ছবি টবি দেখে সেই ঘটনাগুলি ঘটছিল, সেদিন কি কোনো বিশেষ ঘটনা ঘটেছিল যার জন্য আপনাদেরকে, আমি যদি নির্দয় শব্দটি ব্যবহার না করি, একটু বেশি অ্যাক্টিভ হতে হলো, একটু বেশি সক্রিয় হতে হলো? এরকম কোনো বিশেষ ঘটনা ছিল সেদিন? না, বিশেষ ঘটনা না। এবং এর আগে দেখেছেন যে ইউএনও অফিসে ভাঙচুর করেছে, সাব রেজিস্ট্রার অফিসে ভাঙচুর করেছে, এবং স্বাভাবিকভাবে ইউএনও অফিস সরকারি অফিস, এগুলো পাহারা দেওয়ার দায়িত্ব পুলিশের আছে। তো পুলিশ ডিপ্লয়েড ছিল এবং পুলিশকে যখন আক্রমণ করেছে, পুলিশ আত্মরক্ষার্থে কিন্তু পুলিশ কাউন্টার করবে এবং ডিসপাস করে দেবেই, এটাই পুলিশের নর্মাল হচ্ছে ট্রেন। তো সুতরাং পুলিশ সেদিন সেই কাজটি করেছে। তারপরে পিছু হটে আন্দোলনকারীরা সংঘবদ্ধ হয়ে ব্যাপক হারে যখন পুলিশকে আবার আক্রমণ করেছে, পুলিশ তখন টিয়ার শেল এবং রাবার বুলেট ফায়ার করেছে। এবং আমি আবারও বলতেছি যে রাবার বুলেট বিদ্ধ অবস্থায় অথবা গুলিবিদ্ধ অবস্থায়
যারা বুলেট ইনজুরি হয়েছে, আইদার রাবার বুলেট ইনজুরি জি। হোক অথবা এই বিষয়টি পরিষ্কার হয়েছে জনাব সৈয়দ নুরুল ইসলাম। আমি একটি বিষয় শুধু জানতে চাইবো যে অ্যাডভোকেট মোহাম্মদ মুসলিম উদ্দিন আপনাদের কোনো নির্দেশনা দিয়েছিলেন যে এখানে, বা কোনো অনুরোধ করেছিলেন, কোনো পরামর্শ দিয়েছিলেন যে এখানে এরকম ভাঙচুর হচ্ছে বা এখানে এরকম গন্ডগোল হচ্ছে, আপনারা সেটিতে ব্যবস্থা নেন? সেরকম কোনো নির্দেশনা সাজেশন তার কাছ থেকে আপনারা পেয়েছিলেন কি? না 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 সেদিন আমার জানা মতে আমার সঙ্গে তার কোনো কথা হয়নি, এবং তার কয়েকদিন ধরেও তার সঙ্গে আমার কোনো কথাবার্তা হয়নি। এগুলো আমাদের রুটিন ডিউটি, জনগণের জানমাল রক্ষা করা পুলিশের দায়িত্ব, এবং যারা যে ভাঙচুরগুলো করেছে সেগুলো কিন্তু এমপি মহোদয়ের কিন্তু নিজস্ব প্রপার্টি না, ইউনো অফিস কিন্তু তার নিজস্ব না, সাব রেজিস্ট্রার অফিস নিজস্ব না। 20 থেকে 25টা মোটরসাইকেল একদিন ভাঙচুর করেছে, সেগুলো কিন্তু তার না, সেগুলো সাধারণ জনগণের এবং সরকারি সম্পত্তি। এগুলো পুলিশ সতর্কনীত হয়ে রক্ষা করেছে। আপনি আমাদের সঙ্গেই থাকবেন, আমরা একটা বিরতিতে যাচ্ছি। বিরতিতে যাওয়ার আগে আমি শুধু একটি প্রশ্ন অ্যাডভোকেট মোহাম্মদ মুসলিম উদ্দিন আপনাকে একটু করে যেতে চাই, বিস্তারিত আমরা একটু পরে শুনবো। ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ এবং বেগম ফজিলাতুন্নেসা মুজিব কলেজ, কোন কলেজটির আসলে জাতীয়করণ হওয়া উচিত আপনি মনে করেন? আপনি ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের এখনো সভাপতি, রাইট? আমি এই 3টা কলেজের মধ্যে 2টা কলেজের প্রতিষ্ঠাতা আমি। একটা হলো যে আন্দোলনকারীরা যে কলেজটা ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ, এটারও প্রতিষ্ঠাতা আমি। বেগম ফজিলাতুন্নেসা মুজিব মহিলা মহাবিদ্যালয়, এটারও প্রতিষ্ঠাতা আমি। আমি মনে করি যে 3টা কলেজই সরকারিকরণ করা উচিত। তিনটার মধ্যে একটা বেছে নিতে বললে কোনটা বেছে নেবেন আপনি অ্যাডভোকেট মুসলিম উদ্দিন এমপি? আমি এটা আমি রাজনৈতিক ভাবে কথাটা আমি বলতে পারবো না, তবে আমি এটা বলি যে বেগম ফজিলাতুন্নেসা মুজিব মহিলা মহাবিদ্যালয় যেটা, এটার রেজাল্ট বাকি 2টার চাইতে এটার রেজাল্ট ভালো, এটা আমি জানি। আমার মনে হয় এই দিকটাই বিবেচনা করছে মন্ত্রণালয়। আমি মন্ত্রণালয়কে কোনো নির্দেশনা দিই নাই, মন্ত্রণালয় কোনো রিকোয়েস্ট করে নাই মন্ত্রণালয়। বেগম ফজিলাতুন্নেসা মুজিব মহিলা কলেজের রেজাল্ট ওই 2টা কলেজের চেয়ে ভালো। অ্যাডভোকেট মোহাম্মদ মুসলিম উদ্দিন এবং জনাব সৈয়দ নুরুল ইসলাম আপনারা আমাদের সঙ্গে থাকবেন। বিরতি নিচে একটি ফিরছি তারপরে। জনাব মুসলিম উদ্দিন, আপনার এলাকায় এত বড় একটি ঘটনা ঘটলো, আপনি এখন ঢাকায় আছেন, আপনার কি আপনার জনগণের পাশে, যারা আপনার ভোটার, তার পাশে থাকা উচিত ছিল না? হ্যাঁ, নিশ্চয়ই আমি তাদের পাশে ছিলাম, বরাবরই ছিলাম। 2 দিন আগে আসছি, মাত্র 2 দিন আগে আসছি নেতৃবৃন্দকে এই ঘটনা জানাবার জন্য। এবং আজই আপনি জানেন নিশ্চয়ই যে আজই আমি যখন রওনা হব তখন রিং করেছিলেন, আমি বলছি যে তো আমি রওনা হচ্ছি। তারপর আপনি যখন বললেন যে 8টায় আপনার একটা ইন্টারভিউ নিতে চাই আমরা, এই তো আমি বসে আছি। জি জি, তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। এই বিষয়টি আপনার কাছে একটু জানতে চাইছিলাম যে আপনি নেতৃবৃন্দকে ঘটনা জানিয়েছেন, তো নেতৃবৃন্দরা কি আপনার কথা বিশ্বাস করেছেন? আপনি যে এটা বলেছেন সেটাই কি তাদের কাছে তথ্য, নাকি তাদের কাছে আলাদা কোনো তথ্য রয়েছে? আপনি জানেন আওয়ামী লীগ ক্ষমতায় আছে, আওয়ামী লীগের নেতৃবৃন্দকে জানাইছে। আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং সরকার বলতে গেলে একই জিনিস, এবং সরকারের কাছ থেকে সরকারের অঙ্গ রয়েছে, সেই জেলায় রয়েছে, উপজেলায় রয়েছে, তাদের মাধ্যমে নিশ্চয়ই তারা খবর নিয়েছেন এবং আমার কথাও তারা শুনছেন। আপনি যেমন খবর আপনারা পেয়েছেন, নিয়েছেন, আমার কথা শুনছেন, এবং আমাদের নেতৃবৃন্দও ঠিক তদ্রূপ জানেন তারা খবর, তবুও মৌখিকভাবে তাদেরকে বলতে হয়েছে, তাদেরকে বলছি। জি, জনাব অ্যাডভোকেট মোহাম্মদ মুসলিম উদ্দিন, স্থানীয় রাজনীতিতে তদন্ত কমিটি গঠিত হয়েছে। তদন্ত কমিটি রিপোর্ট যেটা দিবে সেটা অনুসারে যেটা যা করার তা করবেন সরকার। অ্যাডভোকেট মোহাম্মদ মুসলিম উদ্দিন, স্থানীয় রাজনীতি আপনি অতি সজ্জন একজন রাজনীতিবিদ হিসেবে পরিচিত। আপনি 3টি কলেজ শুধু না, আরো অনেক কিছুর সাথে প্রতিষ্ঠায় আপনি জড়িত আছেন, অনেক সামাজিক কর্মের সাথে আপনি জড়িত আছেন। স্থানীয় জনগণ সবাই আপনার দিকে তাকিয়ে আছে, আমাদের সাথে দেখছে, আমাদের সাথে সংযুক্ত আছে। আপনি কি মনে করেন কিনা ওই দিন যে ঘটনা ঘটেছে তাতে পুলিশ বাড়াবাড়ি করেছে, নাকি পুলিশ ঠিক কাজটি করেছে বলে আপনি মনে করেন, জনাব মোহাম্মদ মুসলিম উদ্দিন? ঘটনা তো আমি নিজে দেখি নাই, আপনিও দেখেন নাই, সবই শোনা কথা। তা আমি মনে করি
যে বাড়াবাড়িটা উভয় পক্ষ থেকে হয়েছে। কারণ পুলিশ তো এমনি ছবিতে আমরা যা দেখছি, সেই ছবিতে দেখা গেছে যে ইট পাটকেল ছুটতেছে রীতিমতো ইট পাটকেল যেখানে ছুটতেছে তখন সেখানে, এবং রাস্তায় ছুটতেছিল পুলিশ। এক পর্যায়ে আমি দেখলাম টিভিতে, আপনাদের দেখেছি অন্য টিভিতে, যে পুলিশ পিছাই আসতেছে আর ওরা আগে আসতেছে, পুলিশ পিছাই আসতেছে, ওরা ইট পাটকেল দিয়ে আগে আসতেছে, সামনে হলো উপজেলা পরিষদ, ভাঙচুর হইতে পারে। এই পরিস্থিতিতে আমি বলবো যে উভয় পক্ষেই বাড়াবাড়ি হয়েছে। আন্দোলনকারীরাও বাড়াবাড়ি করেছে, পুলিশও কিছুটা বাড়াবাড়ি করেছে, মনে হয়। আপনি কি এরকমই বলতে চান? পুলিশে বাড়াবাড়ি করেছে আমি মনে করি না। না, পুলিশ বাড়াবাড়ি যদি করতো তাহলে নিশ্চয়ই আপনি বলছিলেন যে উভয় পক্ষ বাড়াবাড়ি করেছে, উভয় পক্ষের মধ্যে পুলিশও একটা পক্ষ নাকি? না, উভয় পক্ষের মধ্যে যখন আক্রমণ করছে আর ইট পাটকেল নিক্ষেপ করে যখন সামনের দিকে অগ্রসর হতে যাচ্ছে, তখন এদেরকে বাধা দেওয়ার জন্য, আটকাবার জন্য যতটুকু প্রয়োজন আমার মনে হয় ততটুকুই করেছে। তার মানে পুলিশ বাড়াবাড়ি করে নাই জনাব অ্যাডভোকেট মুসলিমউদ্দিন, পুলিশ ঠিক কাজই করেছে। আমি তো এই কথা বলি না, আমি এই কথা বলতেছি যে দুইটা প্রাণ গেছে। এই দুইটা প্রাণ যাওয়ার ফলে আমি অত্যন্ত দুঃখিত, অত্যন্ত মর্মাহত। আমার প্রায় 60 বছরের রাজনৈতিক জীবনে এরকম কোনো ঘটনা ঘটে নাই। আপনাকে অনেক ধন্যবাদ। আমি জনাব সৈয়দ নুরুল ইসলাম আপনাকে জানতে চাইবো যে আমরা জানি যে এখনো ফুলবাড়িয়া পৌর এলাকায় 144 ধারা জারি রয়েছে। আপনি কি মনে করেন যে 144 ধারা জারি যদি এই মুহূর্তে না থাকে তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতির আরো অবনতি ঘটবে, এই আশঙ্কা কি আপনার রয়েছে জনাব সৈয়দ নুরুল ইসলাম? আসলে ভবিষ্যৎ সম্পর্কে সুস্পষ্ট করে বলা সবারই কঠিন। আমরা প্রেডিক্ট করি, আমরা ধারণা নেই, আমরা সর্বান্তকরণের চেষ্টা করি যে যাতে করে পরিস্থিতির অবনতি আর না হয়, কোনোভাবেই কোনো ড্যামেজ যেন কোনো পক্ষেরই না হয় সেটা আমরা প্রত্যাশা করি, এবং প্রত্যাশার সতর্কতামূলক অবস্থা হিসাবে 144 জারি করা আছে। আমরা তদন্ত কমিটি হয়েছে, আপনি জানেন যে বেশ কয়েকটি তদন্ত কমিটি হয়েছে। তদন্ত রিপোর্টের মাধ্যমে উঠে আসবে, পোস্টমর্টম রিপোর্টে উঠে আসবে যে কিভাবে মারা গেছে। সুতরাং সবকিছু সুরাহা হওয়ার সুযোগ আছে, আইন আছে। আইন যদি কাউকে দোষী সাব্যস্ত করে সে দোষী সাব্যস্ত অবশ্যই হবে, তবে এই ঘটনার পুনরাবৃত্তি যেন আর না হয় সে কারণেই আইন শৃঙ্খলা রক্ষার্থে 144 দেওয়া আছে। আমি মনে করি যে 144 দেওয়াটা কার্যকর, এবং স্বাভাবিক অবস্থা ফিরে আসলে এটা উঠে যাবে ইনশাআল্লাহ। জনাব সৈয়দ নুরুল ইসলাম, যে দুটি মৃত্যুর ঘটনা ঘটেছে তার ডেথ সার্টিফিকেট আপনি দেখেছেন, দুটি মৃত্যুর ক্ষেত্রেই কি অস্বাভাবিক মৃত্যুর কথা লেখা আছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এরকম কথা লেখা আছে? মানে কি লেখা আছে আসলে সেই মৃত্যু সনদ বা ডেথ সার্টিফিকেট গুলিতে? বেসিক্যালি আমরা তো সিমটম গুলো দেখেছি। প্রথমে যেহেতু পোস্টমর্টেম করা হয়েছে দুটোই, পোস্টমর্টেম রিপোর্ট কিন্তু ডাক্তাররা দিবেন, আর প্রাথমিকভাবে আমরা যেটা দেখি সেটা ইনকোয়েস্ট রিপোর্টটা দেখি। ইনকোয়েস্ট রিপোর্টে আমরা দেখেছি যে দুজন ব্যক্তির গায়ের ভিতরে কোনো দাগ ছিল না। আমরা উল্টে পাল্টে দেখেছি যে কোথাও কোনো দাগ ছিল না। একটা তো অধ্যাপক মহোদয় তো পোস্টমর্টেমটা করে ইনকোয়েস্ট রিপোর্টটা করেছেন, তিনি একজন ম্যাজিস্ট্রেট ছিলেন, ওখানে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ইনকোয়েস্ট রিপোর্টটা হয়েছে। তো সুতরাং ম্যাজিস্ট্রেটও দেখেছেন এবং তার নিকট আত্মীয় ছিল ওখানে। অধ্যাপক আবুল কালাম আজাদের শ্যালক ছিলেন, আপন শ্যালক ছিলেন, আরো নিকট আত্মীয়রা ছিল, আরো অনেক মানুষই ছিল, তারা দেখেছে গায়ের কোনো দাগ ছিল না। আর যে পথচারী তারটাও আমরা ঘুরে ফিরে দেখেছি, তার গায়ের ভিতরে কোনো দাগ ছিল না। এবং দুজনের মৃত্যু কারোরই ঘটনাস্থলে হয়নি, যেখানে ছাত্র এবং পুলিশের ভিতরে সংঘর্ষ চলছিল তার মাঝামাঝি কোনো জায়গাতে হয়নি, বরং পথচারীর মৃত্যুটা হয়েছে পুলিশ যেখানে অবস্থান করছিল তার থেকে আরো পিছনের দিকে, যেখানে পিকেটাররা ছিল না, যেখানে লাঠিচার্জ ইট পাটকেলের কোনো ঘটনা ছিল না। তা আমরা ধরে নিয়েছি যে আতঙ্কে হয়তো তিনি দৌড়াতে যায় বা কোনোভাবে পড়ে যে হার্ট অ্যাটাক করেছেন। আর অধ্যাপক আবুল কালাম আজাদ কোথায় অবস্থান করছিলেন আমরা শুনেছি যে তিনি কলেজের ভিতরে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এ ছিলেন এবং রুমের ভিতরেই ছিলেন, তিনি হার্ট অ্যাটাক করেছেন। আমাদের শোনা, এগুলো সবই আমাদের শোনা, আমরা চাক্ষুষ কেউই না, আমরা কোনোটাই দেখিনি। জনাব মোহাম্মদ মুসলিমউদ্দিন, আপনার অনুমতি নিয়ে আমি আপনাকে শেষ প্রশ্নটা একটু করতে চাই যে কলেজের অধ্যক্ষ কি আপনার ছেলে, কলেজের অধ্যক্ষ জনাব নাসিরউদ্দিন কি আপনার ছেলে সেলিমের ভাইরা সম্পর্কে? হ্যাঁ, সম্পর্কে আমার ছেলে, বড় ছেলের
ভাইরা, এবং তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পরে ওই কলেজে 7টা সাবজেক্টে অনার্স হয়েছে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পরে। আচ্ছা, কাজে আর তার কলেজে তার যথেষ্ট অবদান রয়েছে। জি, জি। ওখানে ওই কলেজের থেকেই কলেজের থেকে কয়েকজন ক্যান্ডিডেট ছিলেন, যারা Right. ক্যান্ডিডেট ছিলেন তারা কিন্তু রিটেন পরীক্ষা হয়েছে, সেই রিটেন পরীক্ষায় তারা ফেল করেছে। এবং আপনি জানেন নিশ্চয়ই যে ডিগ্রি কলেজে যে ইন্টারভিউ হয় সেখানে আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ের থাকে একজন থাকেন, এবং সেখানে ডিজির প্রতিনিধি একজন থাকেন, এবং সভাপতি যিনি থাকেন তিনি শুধু চেয়ারে বসে থাকেন। Right. কাজেই এই কথা কি সর্বোচ্চ নম্বর পেয়েছে, এখানে আত্মীয়তা দেখে করা হয় না। রাইট, কিন্তু এই কথা কি ঠিক যে 2012 সালের ডিসেম্বরে তার চাকরি শেষ হয়েছিল এবং তাকে 3বার চাকরির মেয়াদ বৃদ্ধি করে চুক্তিভিত্তিক নিয়োগ করে তার নিয়োগটা বাড়ানো হয়েছে? হ্যাঁ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি অনুসারে জি। 3বার তাকে বৃদ্ধি করা যায়। প্রথম 2বার বৃদ্ধি করা যায়, তারপর 2বার বৃদ্ধি করা যায়, তারপরেও আরেকবার বৃদ্ধি করা যায়। এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধান রয়েছে, এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুমতি নিতে হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুমতি নিয়ে করা হয়েছে। এমনকি বৃদ্ধি করার পরেও কিন্তু আরো দুইটা সাবজেক্ট অনার্স করা হয়েছে। তার যোগ্যতার জন্যই তাকে রাখা হয়েছে। জনাব মোহাম্মদ মুসলিমউদ্দিন এমপি, আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে সময় দেওয়ার জন্য। জনাব সৈয়দ নুরুল ইসলাম, আপনাকেও ধন্যবাদ। স্পিকার বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। সিলেটে কলেজ ছাত্রী খাদিজা বেগম নার্গিস হত্যা চেষ্টা মামলায় ছাত্রলীগ নেতা বদরুল আলমের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ঘটনা প্রায় 2 মাস পর আলোচিত এই মামলার বিচার শুরু হলো। সিলেটের মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান 5 ডিসেম্বর মামলার সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছেন। গত 8 নভেম্বর ছাত্রলীগ নেতা বদরুল আলমকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় শাহপরান থানা পুলিশ। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় খাদিজাকে হত্যার উদ্দেশ্যে বদরুল নৃশংস হামলা চালায় বলে অভিযোগপত্রে বলা হয়েছে। খাদিজা হত্যা চেষ্টা মামলা বিচার শুরু হয়েছে, নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন রাষ্ট্রপক্ষের কৌশলী অতিরিক্ত সহকারী কৌশলী জনাব মাহফুজুর রহমান। অ্যাডভোকেট মাহফুজুর রহমান, আগামী 5 ডিসেম্বর বাদীর জবানবন্দির মধ্যে দিয়ে সাক্ষ্য গ্রহণ শুরু হবে বলে জানানো হয়েছে। এর আগে মামলার 36 জনকে সাক্ষী করা হয়েছে বলে জানা গিয়েছিল। কতজনের সাক্ষ্য করা সম্ভব হবে, আপনারা কতজন সাক্ষী রাখছেন? 5 ডিসেম্বরই বা কতজনের সাক্ষ্য নেওয়া সম্ভব বলে আপনি মনে করছেন, অ্যাডভোকেট মাহফুজুর রহমান? এই মামলায় আজকে মাননীয় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আমরা রাষ্ট্রপক্ষ এই একমাত্র আসামি বদরুলের বিরুদ্ধে আজকে দণ্ডবিধি 324 এবং 326 এবং 307 দ্বারায় অভিযোগ গঠনের মাধ্যমে আমাদের বিচার কার্য শুরু হয়েছে। আগামী 5 ডিসেম্বর পরবর্তী দিন ধার্য করেছেন মাননীয় আদালত, এবং এই দিন 10 জন সাক্ষীকে আদালত তলব করেছেন। আমরা আশাবাদ ব্যক্ত করছি ওই দিন আমরা সাক্ষ্য গ্রহণের মাধ্যমে এই আলোচিত মামলার আমরা বিচার কার্যক্রম শুরু করব। এবং একটি বিষয় আমরা আদালতের দৃষ্টিতে আনতে পেরেছি যে এইটা সারা বাংলাদেশের মানুষ এই ঘটনায় মর্মাহত হয়েছে। তাই এই আলোচিত ঘটনা যাতে এই মামলা দ্রুত নিষ্পত্তি হয় সেই জন্য মাননীয় আদালতের কাছে আমরা আবেদন করেছি যাতে দ্রুত মামলা নিষ্পত্তি করার জন্য। তাই আজকে চার্জ গঠন শুনানির পরে মাননীয় আদালত দ্রুত এই মামলা নিষ্পত্তির জন্য 5 তারিখে ধার্য করেছেন। আমরা আশাবাদ ব্যক্ত করছি যে 38 জন সাক্ষীর মধ্যে যাতে আমরা দ্রুত সাক্ষ্য গ্রহণ সমাপ্ত করে এই বিচার কার্য সমাপ্ত করে আমরা এই আসামিকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে। অ্যাডভোকেট মাহফুজুর রহমান, দৃষ্টান্তমূলক শাস্তির প্রসঙ্গে একটু জানতে চাইবো যে আপনারা প্রসিকিউশনের পক্ষ থেকে তার সর্বোচ্চ সাজা চাইবেন কিনা? আমরা এই মামলায় 326 দ্বারায় এই আসামির সর্বোচ্চ শাস্তি হলো যাবজ্জীবন। তাই আমরা প্রসিকিউশন এই মামলায় আমরা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচার কার্য শুরু হয়েছে। আমরা পরবর্তী সময়ে
যদি আদালত বিবেচনায় আনতে পারেন যে এই আসামিকে সর্বোচ্চ দণ্ড দেওয়া সমীচীন, তাহলে হয়তো আদালত এই মাননীয় চিফ মেট্রোপলিটন আদালত থেকে এই মামলা হয়তো আমরা দায়রা জজ আদালতে বদলি করার হয়তো সম্ভাবনা আছে, যদি এই আসামিকে আদালত মনে করেন যে উপযুক্ত উচ্চ দণ্ড দেওয়ার বিষয় এখানে জড়িত, বা মাননীয় আদালত সাক্ষ্য প্রমাণে যদি সর্বোচ্চ শাস্তি মনে করেন দেওয়া সমীচীন, তাহলে হয়তো এই মাননীয় চিফ মেট্রোপলিটন আদালত এটা হয়তো বদলি করে আমরা মহানগর দায়রা জজ আদালতে বদলি করতে পারেন। সেটাই আমাদের প্রসিকিউশনের পক্ষ থেকে, সেটা আমাদের ফৌজদারি কার্যবিধি 347 ধারায় আছে। জি, অ্যাডভোকেট মাহফুজুর রহমান, আপনাকে ধন্যবাদ। আপনারা চাইছেন যে মামলাটি আসলে মহানগর দায়রা জজ আদালতে যাতে দেওয়া হয়, তাহলে সর্বোচ্চ শাস্তির দাবি আপনারা বিষয় না, আমরা চাচ্ছি সর্বোচ্চ শাস্তি, এই আসামির সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করছি। সেটা আমরা প্রসিকিউশন প্রমাণ করতে যদি পারি, সক্ষম হই, তাহলে আমরা এই আসামির সর্বোচ্চ শাস্তি অবশ্যই আশা করতেছি। জনাব অ্যাডভোকেট মাহফুজুর রহমান, আপনাকে ধন্যবাদ। একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। শেষ সমুদ্রিত চাপে বিকল হয়ে পড়েছে জাতীয় রাজস্ব বোর্ডের ইটিআইএন সার্ভার। ইটিআইএন সংগ্রহ করতে না পারায় ভোগান্তির শিকার হয়েছেন লাখো করদাতা। এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে আছেন বগুড়া কর অঞ্চলের কর কমিশনার জনাব এ কে এম বদিউল আলম, আছেন খুলনা কর অঞ্চলের কর কমিশনার জনাব মোহাম্মদ ইকবাল হোসেন আমাদের সঙ্গে। জনাব এ কে এম বদিউল আলম, অতিরিক্ত চাপে ঢাকায় সকাল থেকে ইটিআইএন সার্ভার বিকল হয়ে পড়ার সংবাদ পাওয়া গেছে। বগুড়ায় করদাতারা এই ধরনের কোনো সমস্যায় পড়েছেন কিনা? জনাব এ কে এম বদিউল আলম। ধন্যবাদ আপনাকে। বগুড়াও এ ধরনের, যেহেতু এটা আমাদের সেন্ট্রাল সার্ভারের প্রবলেম, তো এখানেও একই ধরনের সমস্যা হচ্ছে। তো আমরা এটা স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করছি। আমরা যেটা করছি, যেসব করদাতা নতুন ইটিআই রেজিস্ট্রেশনের জন্য আসছেন, তাদেরকে আমরা তাদের ইটিআইএন একটা ফর্ম আছে, ওটা ফিল আপ করে সঙ্গে জাতীয় পরিচয়পত্রের কপি, ছবি এবং মোবাইল নম্বর আমরা রেখে দিচ্ছি। যেহেতু 30 তারিখ রিটার্ন দাখিলের লাস্ট ডেট, এরপরে দিলে জরিমানা হবে, তো এটা দিয়ে সঙ্গে রিটার্ন জমা দিলে আমরা তাকে রেখে দিচ্ছি। এবং পরে আমি সমস্ত কর্মকর্তাদের আমি নির্দেশ দিয়েছি যে তারা পরে ফোন করে, যখন সার্ভারের জ্যামটা কমবে, তখন ইটিআইএন তারা প্রডিউস করে করদাতাদের ফোন করে কর্মকর্তা নিজের রুমে ডেকে তাদের সেটা বুঝিয়ে দিবে। তো এই কারণে আমাদের এখানে আসলে এটা সমস্যা হলেও আসলে করদাতাদের পক্ষ থেকে আমরা স্থানীয়ভাবে ম্যানেজ করছি, কোনো সমস্যা হচ্ছে না। জনাব এ কে বদিউল আলম, আপনাকে ধন্যবাদ। আমি জনাব ইকবাল হোসেনের কাছে জানতে চাইবো যে খুলনায় এই ধরনের সমস্যা আপনি কিভাবে সমাধান করলেন, বা এই ধরনের সমস্যা পড়েছে খুলনাবাসী পড়েছে কিনা? ধন্যবাদ। হ্যাঁ, ঠিক একই ধরনের সমস্যা পুরো বাংলাদেশেই আছে। আমরা যে মেজারটা নিয়েছি, সেই মেজারটা ঠিক বগুড়ার কর কমিশনার মহোদয় যে একটু আগে বলেছেন, ঠিক একই মেজার আমরা এখান থেকে নিয়েছি। অর্থাৎ আমরা কর্মকর্তাদেরকে নির্দেশ দিয়েছি যে আমার কোনো এসএসসি যেন ফেরত না যায়। তাদেরকে আমরা অবশ্যই টেলিফোনের মাধ্যমে জানিয়ে দেব যে ওনার ইটিআইএনটা যখন সম্পন্ন হয়েছে তখন আমরা এটা জানিয়ে দেব, ওনারা এসে নিয়ে যাবেন। এবং এই মেজারটা আমরা এখানেও নিচ্ছি। তবে এর দ্বারা যেন সম্মানিত করদাতারা কোনো ক্রমেই ভোগান্তির শিকার না হন, সেই বিষয়ে আমরা অত্যন্ত সজাগ। ধন্যবাদ। জনাব এ কে এম বদিউল আলম, আপনি যদি কর অঞ্চল বগুড়ার কথা বলেন, এবার আপনারা যতজন মানুষ এই কর প্রদান প্রক্রিয়ায় অংশ নেবে, নতুন যারা কর, সেই টার্গেট আপনাদের বা সেই যে লক্ষ্য ছিল, সেই লক্ষ্য আপনাদের পূরণ হয়েছে কিনা নতুন করদাতাদের ক্ষেত্রে? জনাব এ কে এম বদিউল আলম। ধন্যবাদ আপনাকে। আমাদের এই অর্থ বছরে 18,000 নতুন করদাতার টার্গেট দেওয়া হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড থেকে। আমরা এই যে 4 মাস, আজকে 29 দিন, আমরা অলরেডি 16,985 জন নতুন করদাতা ইটিআইএন ভুক্ত হয়েছে। সো আমরা নিঃসন্দেহে আশা করতে পারি এটা খুবই মানে আশাব্যঞ্জক, এবং আমরা বছর শেষে এটা তো আমাদের টার্গেট অবশ্যই অনেকাংশে এটা পূরণ হয়ে আমরা অতিক্রম করতে পারবো বলে আমরা আশা করছি। জনাব ইকবাল হোসেন, আপনার কাছ থেকে একই প্রশ্ন জানতে চাইবো যে টার্গেট নতুন করদাতাদের কর দেওয়ার বিষয়ে আপনারা কি সাফল্য অর্জন করলেন? জনাব ইকবাল হোসেন। ধন্যবাদ।
ঠিক আমার খুলনা কর অঞ্চলের জন্যও 18,000 টার্গেট দেওয়া হয়েছে নতুন করদাতার। কিন্তু আপনি জেনে আনন্দিত হবেন যে আমরা ইতোমধ্যে 51,500 জন নতুন করদাতা সংগ্রহ করতে পেরেছি, এবং এটি কিন্তু করদাতারা নিজেরাই তাদের ইটিআইএন অনলাইনের মাধ্যমে ফর্ম পূরণ করে ওনারা সেটি কাজটা করেছেন। এখন 18,000-এর বিপরীতে 51,500 অলরেডি হয়েছে, এবং ইটিআইএন সার্ভার আমাদের যে জাতীয় রাষ্ট্র বোর্ডের সার্ভারের গতি যদি স্লথ না হতো ইতোমধ্যে আরও কয়েক হাজার হয়ে যেত, যেটি অপেক্ষমান আছে। ধন্যবাদ। জনাব A.K.M. বদির আলম, কর কমিশনার কর অঞ্চল বগুড়া, এবং জনাব মোহাম্মদ ইকবাল হোসেন, কর কমিশনার কর অঞ্চল খুলনা, আপনাদের অনেক ধন্যবাদ। আমরা এই টু স্পিক আজকে শেষ করছি এখানেই। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।